আগামীকালকে এইচএসসি ২৬ ব্যাচের বায়োলজি পরীক্ষা। অনেকের মধ্যে সবকিছু পড়ার পরেও বারংবার একটা কনফিউশন থাকবে যে কোনো টপিক কি বাদ পড়ে গেল? এতটুকু কনফিউশন তুমি যত ভালো প্রিপারেশনই নাও না কেন, তোমার মধ্যে এতটুকু সংকোচবোধ কাজ করবেই। তার জন্যই মনে হইল যে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো ফেস করে যেহেতু, ঠিক পরীক্ষার কয়েক ঘন্টা আগে তোমাদের এই ভয় দূর করা উচিত, না হলে তোমাদের পরীক্ষা খারাপ হয়ে যাবে। তার জন্যই আজকে আলোচনা করব, জাস্ট ২ মিনিটের মধ্যে তোমরা টাইম রাখো, এই ২ মিনিটের মধ্যে সবকিছু জেনে ফেলবে যে কোন টপিক বাদ পড়ে গেল কি? এই জায়গা থেকে আমি তোমাদের কয়েকটা অধ্যায়, যেই অধ্যায়গুলোতে তোমরা সাধারণত টাচ করো নাই বা করলেও খুবই কম টাচ করছো। ইভেন এই গত ২-৩ দিন যাবত তোমাদের অনলাইন জগতে অসংখ্য টিচার অসংখ্যভাবে অসংখ্য সাজেশন দিয়েছে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিছো, কিন্তু কোনো টিচার তোমাকে বলে নাই যে এই টপিকটা বাদ দিও না। তা চলো সেই জায়গা থেকে শুরু করি। প্রথম কথা, তোমরা আমি চাইলে কোষের গঠন বলতে পারি, কোষ বিভাজন বলি, সবই বলতে পারবো, কিন্তু আসলে যেই জায়গাতে তোমরা টাচ করবে না সেটা হচ্ছে কোষ রসায়ন। কোষ রসায়নের এই অধ্যায়টা আমি নিজেই তোমাদেরকে বলেছি, এই অধ্যায় কেউ পড়ে না থাকলে এখন নতুন করে টাচ করার দরকার নেই। বাট যদি এমসিকিউ চলে আসে তখন তুমি কি করবে? এমন হইতে পারে কোনো একটা এমনভাবে এমসিকিউ কঠিন টাফ দিয়ে দিছে তোমার পাস করা টাফ হয়ে যাচ্ছে, তখন তুমি এই জিনিসটা বুঝতে পারবে। এখন হয়তো রিয়েলাইজেশন তোমার মধ্যে আসতেছে না। তো সেই জায়গা থেকে কোষ রসায়ন পড়তে গেলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে ম্যান্ডেটরি ভাবে তুমি অবশ্যই এই যে গ্লুকোজের গঠন পড়বে। ম্যান্ডেটরি ভাবে আবার বলবো তোমাকে যে 100% ভাবে অ্যামাইনো অ্যাসিডের গঠনটাও একটু চোখ বুলিয়ে যাও। মাস্ট বি, পরীক্ষার হলে এটা না পড়ে ঢুকবে না। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, এই জায়গা থেকে প্রশ্ন না আসলে কালকে আমাকে জুতা কইলা মাইরো, ঠিক আছে? অবশ্যই পাবে। যদিও এটা সাধারণত কম্বাইন্ড ভাবে তোমাদের বোর্ড পরীক্ষাগুলো হচ্ছে, যদি 7টা বোর্ডে হইতো বা 8টা বোর্ডে যখন বা 9টা বোর্ডে যে ধরনের পরীক্ষা হইতো 100% আসতো। এবারও বলতেছি যেহেতু কম্বাইন্ড দেওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? সো অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড না পড়ে পরীক্ষার হলে ঢুইকো না, এটা 1000 স্টার টপিক। এবার আসো প্রোটিনের দ্রবণীয়তা। এইটা হয়তো অনেকে বুঝতেছো না যে এই পয়েন্টটা কি, আমি যদি তোমাদেরকে একটু বুঝাই। এই পয়েন্ট হচ্ছে এমন একটা টপিক, দেখবে যে প্রোটিন পড়তে গিয়ে তোমাদের কিছু সরল প্রোটিন আছে, এই সরল প্রোটিনগুলোর ক্ষেত্রে যেমন অ্যালবুমিন, গ্লুটেলিন, এমন অসংখ্য পয়েন্ট আছে। এটার মধ্যে দেখবা কোনো প্রোটিন দ্রবণীয়তা, অর্থাৎ পানিতে দ্রবণীয় হচ্ছে, কোন একটা প্রোটিন পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? এই পয়েন্টে দেখে যাবে, এখান থেকে দিয়ে দিতে পারে কোন প্রোটিন দ্রবণীয় বা কোন প্রোটিন অদ্রবণীয়। এবার আসো এনজাইম কোএনজাইমের ক্ষেত্রে এই পয়েন্টে গিয়ে দেখবে যে কোন একটা কনজুগেটেড প্রোটিন, কোনটা একটা যুগ্ম প্রোটিন, ধাতু হইলে ফ্যাক্টর, কোফ্যাক্টর, এমন এই পয়েন্টগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। যদি নাও আসে এমসিকিউ, আমি তোমাদেরকে বলতেছি যে পয়েন্টটা, যে এমন একটা জিনিস দেখতে পারবে যে কোন একটা সৃজনশীল তুমি 5টা সৃজনশীল খুব ভালোভাবে লিখছো, বাট 2টা সৃজনশীলের ক্ষেত্রে তুমি মিলাইতে পারতেছো না, কোনোটার গ হয় কোনোটার ঘ হয়, কোনোটার শুধু খ হচ্ছে। এমন ভাবে দেখতে গিয়ে দেখবা যে কোনো একটা জায়গাতে তোমার এইটা খুব সাহায্য দিবে, গ ঘ তোমার কমন পড়ে গেছে, ক খটা তুমি মিলাই নিতে পারবা, ঠিক আছে? সেই জায়গা থেকেও কিন্তু সিকিউও চলে আসতে পারে। এবার অণুজীবের ক্ষেত্রে ভিরিয়ন পিরিয়ন্স, এই পয়েন্ট থেকে পরীক্ষার হলে একটা না একটা এমসিকিউ তুমি পাবেই। এই জায়গা থেকে খুব ভালোভাবে ক্লিয়ারিফাই করে পরীক্ষা হলে ঢুকবেন, সিকিউ তো আসতে পারে। নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম, অ্যাজিটোব্যাক্টর, সিউডোমোনাস, এমন অসংখ্য ব্যাকটেরিয়া দেখতে পারবে যেগুলো নাইট্রোজেন আবদ্ধ করে থাকে উদ্ভিদের ক্ষেত্রে। এই পয়েন্টও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখে তারপর পরীক্ষা হলে যাও। ভিনেগার তৈরিতে অ্যাসিডোব্যাক্টর বলে একটা ব্যাকটেরিয়া পাওয়া যায়, এটা একটু চোখ বুলিয়ে যাও, গত বছরও দিয়েছিল কিন্তু পরীক্ষার হলে, ঠিক আছে? ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে অসংখ্য পড়ালেখা আছে। আমি শুধু বলবো ম্যালেরিয়া কিছু না পড়লেও ম্যালেরিয়া জীবাণুর নামগুলো দেখে যাও, কোনটা প্লাসমিডিয়াম ভাইভ্যাক্স, কোনটা প্লাসমিডিয়াম ফ্যালকেরি, হ্যাঁ, ফ্যালকিপেরাম, ওই পয়েন্টগুলো একটু দেখে যাও। রোজের দশা আছে, কখন ফুলের মতো একটা গোলাপ ফুলের পাপড়ির মতো অবস্থা হলে রোজের দশা হয়, একটু চোখ মুলিয়ে যাও। সিনোসাইড, একটা ম্যালেরিয়ার ক্ষেত্রে অসংখ্য নিউক্লিয়াস দেখা যায়, কোন দশায় গিয়ে দেখা যায় এবং কখন সিনোসাইড বলতেছি, দেখে তারপর পরীক্ষা হলে যাও, অবশ্যই গুরুত্বপূর্ণ। শৈবাল ছত্রাক তোমরা টাচই করো না, বাট এখান থেকে কালকে এমসিকিউ পাবা, ইভেন সিকিউ চলে আসতে পারে, ঠিক আছে? তাই শৈবাল ছত্রাকের ক্ষেত্রে যেই পয়েন্ট প্রথমেই পড়বে, দেখবে যে একটা ছক আছে খোলার পরেই, একটা অধ্যায় শৈবাল ছত্রাক খোলার পরেই দেখবে যে একটা বড় একটা ছক আছে, যেখানে ফ্লোরিডিয়ান স্টার্স, ঠিক আছে, ক্যালামাইডারাসের ক্ষেত্রে এইটা, হ্যাঁ, তারপর অসংখ্যভাবে ম্যানিটল, অসংখ্য সঞ্চিত খাদ্যের এমন 5 থেকে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্টে তুমি দেখে ফেলবা, এখান থেকে একটা সিকিউ পাচ্ছ কালকে। এবার অ্যাগারিকাসের গঠনটা চোখ মিলিয়ে যাও, ওই যে বললাম কোন একটা সিকিউ দেখা যাচ্ছে লিখতে পারছো না, তখন দেখবা যে গ ঘাতে তোমার এটার জন্য কাজে দিয়ে দিবে, ঠিক আছে? ধানের টুংরো রোগ, আলো
বিলম্বিত ধসা রোগের ক্ষেত্রে কোনটা শৈবালের ক্ষেত্রে শৈবাল করতেছে, কোনটা ছত্রাক করতেছে একটু দেখে যাও। ঠিক আছে, চলে আসো ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এটাও একটা তোমাদের জন্য ভয়ঙ্কর অধ্যায়। অবশ্যই থ্যালাসের ঘটনাটা দেখে পরীক্ষার হলে যাও। প্রোথ্যালাসের জনক্রম আমি তোমাদেরকে বলতেছি বারংবার, এগুলো মুখস্থ করার জন্য না, একবার হইলেও চোখ বুলাও, সর্বোচ্চ 10 মিনিট টাইম নাও, দেখাই দিচ্ছি। ঠিক আছে, এবার আসো প্রজনন অধ্যায়, উদ্ভিদ প্রজনন অধ্যায়টা। সেক্ষেত্রে গিয়ে তুমি ইস্ট্রি গ্যামিটোফাইটের বিকাশটা দেখে তারপর পরীক্ষা হলে যাও। এবং 100% ভাবে আর একটা জিনিস বলি যে তোমাকে অবশ্যই একটা শখ পড়তে হবে। কোন শখ? দেখবে উদ্ভিদ প্রজননের থেকে গিয়ে এমন 14 থেকে 15টা পয়েন্ট আছে যে ডিম্বক কি তৈরি করতেছে, ডিম্বাশয় থেকে ফল হচ্ছে, তারপর তোমার হচ্ছে ডিম্বাণু থেকে ভ্রূণ হচ্ছে, ডিম্বক থেকে বীজ, সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে শস্য হচ্ছে, অর্থাৎ অ্যান্ডোস্পার্ম বা শস্য হচ্ছে, এমন 14 থেকে 15টার একটা পয়েন্টের শখ আছে। এইটা না পড়ে পরীক্ষার হলে যাবে না। আবারও বলতেছি, এখান থেকে প্রশ্ন থাকবে থাকবে থাকবে, না থাকলে সত্যি জুতো কইলাম আইরো আমারে। এবার আসো বিস্তার সংরক্ষণ, অর্থাৎ পরিবেশ বিস্তার সংরক্ষণ বলে একটা অধ্যায় আছে তোমাদের। এখানে গিয়ে ওরিয়েন্টেড বলে একটা অঞ্চল আছে, এই অঞ্চলের কোন প্রাণীগুলো এই অঞ্চলের, এটা একটু দেখার ট্রাই করো। আর জরায়ু জঙ্কুরোদ্গমের পয়েন্ট একটু খেয়াল করো, জরায়ু জঙ্কুরোদ্গম অর্থাৎ ম্যানগ্রোভ বনভূমির ক্ষেত্রে এটা দেখার ট্রাই করো। অথবা মেরোফাইট, জেরোফাইট, এটার মধ্যে কোন শুধুমাত্র উদাহরণটা কোন ফাইটের মধ্যে বা কোন গোত্রের মধ্যে কোন উদ্ভিদগুলো পড়ে গেছে, অর্থাৎ কোন অঞ্চলের মধ্যে কোন উদ্ভিদ পড়েছে, এটা একটু দেখার ট্রাই করো। লাস্ট একটু ইনসিটু এক্সিটুর একটু পয়েন্ট একটু দেখে যাও, এটা কয়েকটা পয়েন্ট একটু পড়ে যাও। যদি কোনো সিকিউ লিখতে না পারো, দেখবে যে এটা তোমার জন্য কাজে দিচ্ছে। এই ছিল ওভারঅল সবকিছু বিষয়। এবারেও আমি কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, এইগুলো নিয়ে সবাই কথা বলছে। তুমি জানো কোষ ও কোষের গঠন থেকে অবশ্যই তুমি মাইটোকন্ড্রিয়ার গঠন, প্লাস্টিডের গঠন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো পড়লে কমন পাবে। কোষ বিভাজন থেকে তুমি চাইলে মিওসিস 1-এর বিশেষ করে আমি যদি তোমাকে বলতে হয় প্যাকাইটিন এবং জাইগোটিন, এই পয়েন্ট 2টা পড়তেই হবে। এবং মাইটোসিসের 5টা ধাপ এবং গুরুত্ব পড়ে যাও ভালোভাবে। ক্রসিং ওভারের কৌশলটা একটু দেখে যাও, ট্রাই করো। চলে যাই আমি যদি তোমাকে এ বাদে আর কথা বলতে হয় টিস্যুতন্ত্র থেকে, নগ্নবীজি আবৃতবীজি থেকে। নগ্নবীজি আবৃতবীজির ক্ষেত্রে ম্যালভেসি পয়সের গুরুত্ব মাস্ট পড়ো। তুমি পুষ্পপত্র বিন্যাসটা একটু দেখে যাও, অম্রা বিন্যাসটা দেখে যাও। এবং টিস্যুতন্ত্রের ক্ষেত্রে বলতে গেলে ভাস্কুলার বান্ডেলটা দেখে পরীক্ষার হলে যাবে। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের বৈশিষ্ট্য অর্থাৎ পার্থক্যটা ভালো করে পড়ে যাও। অ্যানাপ, তোমার উদ্ভিদ শারীরতত্ত্ব তোমার আলাদা করে পড়ার দরকার নেই। যদি পড়ে থাকো, আগে থেকে প্রস্তুতি আছে, তাহলে C3 C4 চক্রগুলো একটু দেখার ট্রাই করো। আশা করি তোমার কালকের পরীক্ষার জন্য খুব বেস্ট একটা সাজেশন এটাই হবে। আসসালামু আলাইকুম।